আমি না কাল সোহানা আপুর রুমে ছিলাম, এখানে কি করে আসলাম? নিজমনে প্রশ্নগুলো আউড়িয়ে অবগতার রেশ কাটিয়ে দ্রুত চলে যায় সোহনার কক্ষের উদ্দেশ্যে। সোহনার কক্ষে পৌঁছানো মাত্রই জাদুয়ার চক্ষু চরকাস হয়ে যায়। রাফিন তার সর্বাঙ্গে কাদামাটি মেখে শুয়ে আছে বারান্দার ফ্লোরে। বারান্দার দরজা খোলা থাকা দরুন সর্বপ্রথম রাফিনকে নজরে পড়ে জাদুয়ার। রাফিনের এহেন হালাতে জাদুয়া চিৎকার দিয়ে রাফিন বলে ডেকে ওঠে। জাদুয়ার চিৎকারে সোহনা, স্নেহা ও রাফিন নিজেদের ঘুম ভাঙিয়ে ধরফড়িয়ে উঠে বসে। সোনা ও স্নেহা জাদুয়ার দিকে তাকিয়ে ঘুমো ঘুমো কণ্ঠে স্নেহা প্রশ্ন শুধোই। কি রে বোন, কি হয়েছে তোর? এই সকালবেলা চিৎকার দিয়া কি হার্ট অ্যাটাক করাতে চাস আমাদের? স্নেহার প্রশ্নের কোনো প্রত্যুত্তর না করে জাদুয়া ঠায় দাঁড়িয়ে থাকে। জাদুয়া দৃষ্টি অনুসরণ করে সেদিকটাই তাকাতে কাদা মাটিতে লেপ্টে থাকা রাফিন চোখ ডলতে ডলতে তাদের দিকে দৃষ্টি তাক করে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই স্নেহা, সোহনা অবাক হয়ে যায়। সোহনা তাড়াতাড়ি গিয়ে রাফিনকে বারান্দা থেকে উঠিয়ে নিজেদের রুমে নিয়ে আসে। চিন্তিত হয়ে সোহনা রাফিনকে প্রশ্ন করে। রাফিন, তোর এই অবস্থা কেন? তুই বারান্দা কি করছিলি? আর তোর শরীরে তুই এইভাবে কাদামাটি মেখেছিস কেন? সোহনার প্রশ্নে রাফিন নিজেকে দেখে ভয়ে কান্না করে উঠে বলল। আমি এগুলো মাখিনি। আমি তো খাটে ঘুমিয়েছিলাম। আমি এখানে কি করে গেলাম আমি জানি না। বলে উচ্চস্বরে কান্না করতে থাকে রাফিন। রাফিনকে এভাবে কাঁদতে দেখে এতক্ষণ যাবৎ চুপ হয়ে থাকা স্নেহা ফিক করে উচ্চস্বরে হাসতে হাসতে বলল। তুই কান্না করিস না প্লিজ, তোকে একদম একটা স্ট্যাচুর মতো লাগছে। কি অদ্ভুত দেখাচ্ছে তোকে। নিশ্চয়ই তুই ঘুমের ঘোরে বারান্দায় গিয়ে নিজের শরীরে কাদামাটি মেখে ওখানে শুয়েছিলি। বলে পেট ফাটিয়ে নিজ হাসিতে মনোনিবেশ করে স্নেহা। স্নেহের কথায়ও হাসিতে রাফিন আরও উচ্চস্বরে কেঁদে ওঠার দরুন সোহনা স্নেহাকে ধমক দিয়ে থামি ব্যস্ত হয়ে পড়ে রাফিনের কান্না থামাতে। তখনই জাদু স্নেহের উদ্দেশ্যে বলে। আচ্ছা আপু, ধরলাম রাফিন ঘুমের ঘোরে এই কাজটা করেছে, কিন্তু তুমি কি জানো আমি আজকে ঘুম থেকে উঠে দেখি আমি আমার রুমে। জাদুর বলা কথা স্নেহার হাসি উবে গিয়ে শুকনো ঢোক গিলে বলে। কি যাতা বলছিস? হয়তো বা তুই নিজেই গিয়েছিস। স্নেহার কথার প্রতি উত্তরে জাদু দৃঢ় কণ্ঠে বলে। না আপু, বিশ্বাস করো আমি নিচ থেকে যাইনি, আমি এখানেই তোমাদের সাথে শুয়েছিলাম। জাদুয়ার করা প্রতি উত্তরে স্নেহা ভয় পেয়ে সোহনের পানে দৃষ্টি তাক করে বলে। শুনেছিলাম বিয়ে উপলক্ষে জিনদের নজর পড়ে কনের উপর, কিন্তু এখানে তো দেখছি কনে ঠিক আছে, কিন্তু জিনের নজর পড়েছে আশেপাশের মানুষের উপর। কথাটি বলা শেষ করতে স্নেহার নজর পড়ে জাদুয়ার বুক থেকে জলজল করে ওঠা কোনো বস্তুর উপর। সেখানটাই ভালো মতো নজর দিকে চোখে পরিলক্ষিত হয় গলায় থাকা ডায়মন্ডের লকেটটির উপর। ততক্ষণ স্নেহা খাটের উপর বসা অবস্থা থেকে জাদুয়ার নিকটে সে লকেটটি নিজ হাত দিয়ে ছুঁয়ে প্রশ্ন করে। কি রে, এটা তো কাল রাতেও তোর গলায় দেখিনি। এটা কখন পরলি আর কবে কিনলি এত সুন্দর লকেটটা? স্নেহার করা প্রশ্নে জাদুয়া চমকিত হয়ে নিজ গলায় নজর দিতে পরিস্ফুটিত হয় জলজল করা লকেটটি। জাদুয়া ভয় পেয়ে চিন্তিত হয়ে পড়ল।
বিশ্বাস করো আপু, এটা আমি পড়িনি। আমি জানিও না এটা কখন আমার গলায় আসছে। এবার জাদুর কথায় সকলে ভয় পেয়ে যায়। তাহলে কি সত্যি সত্যি জিন এই কাজগুলো করেছে? নিজেদের মনে অদ্ভুত প্রশ্ন আওড়িয়ে তিনজনই দ্রুত পদাচরণ ফেলে সকলকে বিষয়গুলো জানানোর উদ্দেশ্যে নিজেদের মনে উদ্ভুত প্রশ্ন আওড়িয়ে তিনজনই দ্রুত পদাচরণ ফেলে সকলকে বিষয়গুলো জানানোর উদ্দেশ্যে সুলতানা ভিলাই এক প্রকার হট্টগোল বেঁধে যায় স্নেহার চেঁচামেচিতে। ফলস্বরূপ সকলে নিচে নেমে আসে উৎপত্তিকৃত চেঁচানোর শব্দ অনুসরণ করে। সেখানে আসতেই সকলের চক্ষু চরকাস হয়ে যায় রাফিনের দুরবস্থা দেখে। রাগান্বিত হয়ে আয়েশা খান ছেলেকে নিজের কাছে টেনে নিয়ে প্রশ্ন করেন, নিজের বাদরামি কবে কমাবি? সকাল সকাল কি হালাত বানিয়েছিস নিজে? আয়েশা বেগমের কথার পৃষ্ঠে সুলতানা খানও রাফিনকে উদ্দেশ্য করে বলেন, দাদু ভাই, নিজের এই অবস্থা করেছো কেন? সকলে করা প্রশ্নের ধাঁচে রাফিন হু হু করে কেঁদে ওঠে কোনো প্রকার প্রতি উত্তর না করে। তখন স্নেহা বলে ওঠে, মা, দাদি, রাফি নিজে এটা করেনি। ও তো আমাদের সাথে ঘুমিয়েছিল, কিন্তু সকালবেলা জাদু আর চিৎকারে আমরা উঠে দেখি রাফিন বারান্দায় এভাবে কাদামাটি মেখে বসে আছে। আমরা ওকে কারণ জিজ্ঞেস করায় বলেও নিজেও জানে না এটা কি করে হলো। স্নেহার কথাই সোহনা ও জাদু সম্মতি জানায়। তখন স্নেহা আবার বলে ওঠে, আম্মু, বিশ্বাস করো, আমার মনে হয় জিন এটা করেছে। স্নেহার প্রতি উত্তরে আয়েশা বেগম ধমক দিয়ে রাগান্বিত স্বরে বলেন, খুব ভালো করে চেনা আছে, তুই তো এক বাঁদর, সাথে এটাকেও নিজের নেউটা বানিয়ে ফেলেছিস। ওর এমনিতেই ঘুমের মধ্যে কথা বলার স্বভাব আছে, এখন মনে হয় সারাদিন বাদরামি করতে করতে ঘুমের ঘরেও বাদরামি শুরু করে দিয়েছে। আয়েশা বেগমের কথার মাঝেই হাসিল সেখানে ধীরপায়ে উপস্থিত হয়ে নিজের প্যান্টের পকেটে দুহাত গুজিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ইন্টারেস্টিং কোনো দর্শনীয় দৃশ্য দেখার মতো উৎফুল্লিত নজরে দৃষ্টি তাক করে থাকে চলমান ঘটনার পানে। তৎক্ষণাৎ সুলতানা খানের নজর পড়ে হাসিলের উপর। নেত্রযুগল কেমন রক্তিম বর্ণ ধারণ করে আছে দেখে মনে হচ্ছে সারা রাত তার নির্ঘুমতায় কেটেছে। সুলতানা খান আর এ ব্যাপারে খাটলেন না, দৃষ্টি মনোনিবেশ করলেন স্নেহাদের দিকে। তখন স্নেহা ফের বলল, আচ্ছা, ধরলাম রাফিন না হয় বান্দ্রামি করেছে, কিন্তু জাদুয়া কি করে সোহানা আপুর রুম থেকে ওর রুমে চলে গেল? আচ্ছা, এটাও না হয় বাদ দিলাম। বলে জাদুয়ার সম্মুখে গিয়ে পরিহিত লকেটটি হাত দিয়ে ছুঁয়ে সকলের উদ্দেশ্যে প্রশ্ন করে, এই লকেটটি দেখো, এটা জাদুয়াকে কে পরিয়ে দিয়েছে? ঘুমানোর আগে ওর গলে এটা ছিল না, এখন কি করে এটা আসলো? বলে একটু থেমে স্নেহা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, আম্মু, আমি বলি কি, একটা বড় হুজুরকে নিয়ে আসো, আমাদের উপরে সত্যিই বোধ হয় জিনের নজর পড়েছে। এবার স্নেহার উক্তিতে সকলের মাঝে স্পষ্ট চিন্তার রেখা দৃশ্যমান হলো। জিনের ব্যাপারটা তাদের বিশ্বাস না হলো জাদুয়ার ব্যাপারে বলা উক্তিগুলো সকলকেই চিন্তাগ্রস্ত হতে বাধ্য করেছে। তখনই সুলতানা খানের নজর পড়ে হাসিলের ঠোঁটের কোণায় লেগে থাকা কুটিলতার পূর্ণ বাঁকা হাসির মাঝে। হঠাৎই ধূপ করে ওঠে সুলতানা খানের হৃৎপিণ্ডটা, নিজ মনে আওড়ায়, হাসিলের ঠোঁটের কোণে লেগে থাকা হাসি নিশ্চয়ই কোনো সাধারণ হাসির রেখা নয়। এ হাসিতে স্পষ্ট ভয়ঙ্কর কুটিলতার পরশ পরিলক্ষিত হচ্ছে।
তাহলে ওদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা কি হাসিল ঘটিয়েছে? জাদুয়ার গলার লকেটটি কি হাসিল পরিয়ে দিয়েছে? ও এটা করে কি প্রমাণ করতে চাইছে? ও কেন করলো এসব? অন্যদিকে সকলের মাঝে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে গুঞ্জনের আবির্ভাব ঘটে। তাই সুলতানা খান নিশ্চিন্তার ইতি টেনে হাসিলের পানে বাঁকা দৃষ্টি নিক্ষেপ করে সকলের উদ্দেশ্যে বলেন, জাদুয়ার গলার লকেটটি আমি পরিয়ে দিয়েছি। ও ঘুমিয়েছিল তাই আর ডাকিনি। লকেটটি আমার খুব পছন্দ হয়েছিল তাই নিয়ে এসেছি ওর জন্য। সুলতানা খানের কথাই উপস্থিত বয়োজ্যেষ্ঠরা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। তখন সিনা কিছু বলার জন্য মুখ খুলতেই সুলতানা খান জোর গলায় তাদের উদ্দেশ্যে বলেন, এ বিষয় নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। যে যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য চলে আসো, আর রাফিনকে হেল্প করো ফ্রেশ হতে। সুলতানা খানের কঠিন স্বরে করা প্রত্যুত্তর সিনহা দমে গিয়ে নিজ হৃদয় গহীনে এ বিষয়ে উৎপত্তিকৃত প্রশ্নকে ধামাচাপা দিয়ে সুলতানা খানের উদ্দেশ্যে বলল, দাদি, জাদুয়ার লকেটটা কত সুন্দর। এত সুন্দর লকেট তুমি কই থেকে নিয়ে আসছো? আমাকেও এরকম একটা এনে দাও না প্লিজ। নানুমণি, বলি কি, স্নেহা আপুর যেহেতু লকেটটি খুব পছন্দ হয়েছে সেহেতু আমি এটা তাকে দিয়ে দেই, তুমি বরং পরে আমাকে একটা এনে দিও। জাদুয়ার বলা কথায় স্নেহ খুশি হয়ে সম্মতি জানায়, কারণ মূলত তার কাছে লকেটটি সত্যি খুব বেশি মনে ধরেছে। জাদুয়ার প্রস্তাবে কেউ তেমন কোনো অমত পোষণ না করলেও দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটি জাদুয়ার বলা কথাটি কর্ণগহ্বরে পৌঁছাতে প্রচণ্ড ক্রোধে দাঁতে দাঁত চেপে অগ্নিরূপ ধারণ করে জাদুয়ার সম্মুখে আসার জন্য পা বাড়াতে রুদ্ররূপ ধারণকারী হাসিলকে নজর পড়ে সুলতানা খানের। অবস্থা বেগতিক দেখে তিনি তড়িৎ বেগে সিনের উদ্দেশ্যে বলে উঠলেন, না না, তার কোনো দরকার নেই। তুমি আমার সাথে গিয়ে পছন্দ মতো লকেট কিনে নিও। জাদুয়ারটা জাদুয়ার কাছেই থাকুক। সুলতানা খানের বলা কথার পৃষ্ঠে জাদুর কিছু বলার জন্য উদ্যত হতেই সুলতানা খান নিজ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, জাদুয়া, আমি এই ব্যাপারে আর একটা কথা শুনতে চাই না। তোমাদেরকে আমি এখান থেকে যেতে বলেছি। সুলতানা খানের কথার পৃষ্ঠে কেউ আর কোনো প্রত্যুত্তর না করে যে যার মতো চলে যাওয়ার জন্য পা বাড়াতেই দৃষ্টিতে মিলিত হয় হাসিল জাদুয়ার। হাসিলের ভয়ঙ্কর দৃষ্টি জাদুয়ার নজরে পড়তে ভয়ে নিজ নেত্রযুগল নামিয়ে নেয় জাদুয়া। এই ভয়ঙ্কর হিমশীতল দৃষ্টিতে নজর রাখার সাধ্য যে তার নেই। কেন যেন মনে হচ্ছে ওই দৃষ্টি দিয়ে ভস্ম করে দিবে হাসিল তাকে। কি ভয়ঙ্কর লাগছে ওই দৃষ্টির মানবটিকে। তার নিকট তা শুধুমাত্র সেই উপলব্ধি করতে সক্ষম। ভয়ে ভয়ে নতজানু হয়ে এক ছুটে চলে যায় জাদুয়া হাসিলের সম্মুখ হতে। হাত দুটো প্রচণ্ড শক্ত করে মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে হাসিল জাদুর পদচরণের পানে। হাই, এই অবুঝ নির্বোধ সরষিকণা একটিবারও তার পিছনে ফিরে দেখল না। তার পানে তাকিয়ে থাকা এক শক্তপোক্ত মুখোশের আড়লে থাকা তৃষ্ণার্ত মানবকে। সকলকে চলে যেতে দেখে সুলতানা খান হাসিলের সম্মুখে এসে দাঁড়িয়ে নিজের তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করেন, এই সকল ঘটনা তুই ঘটিয়েছিস, তাই না? সুলতানা খানের প্রশ্নে হাসিল নিজ ঠোঁটের কোণায় একটা বাঁকা হাসি রেখা টেনে দায়সারাভাবে বলল, Maybe or maybe not. বলে হাসিল প্রস্থান করতেই উদ্যত হতেই পেছন থেকে সুলতানা খান অস্থির কণ্ঠে ফের শোধ হয়,
তুই একটা বদ্ধ উন্মাদে পরিণত হচ্ছিস, এটা কি তুই বুঝতে পারছিস? সামান্য বাচ্চা একটা ছেলের সাথে এরকমটা করার মানে কি? হাসিল, না তুই জাদুয়ার জন্য সঠিক, না জাদুয়া তোর জন্য সঠিক। ফর দি সেক অফ বোথ অফ ইউ, স্টে অ্যাওয়ে ফ্রম হার। তোদের দুজনের ভালোর জন্যই বলছি, দূরে থাক ওর থেকে। সুলতানা খানের কথার প্রতি উত্তর হিসেবে হাসিল নিজ নেত্রে তিক্ততা ফুটিয়ে ওঠে। সুলতানা খানের নিকটে এসে নেত্র বরাবর নিজ বাজ পাখিনায় দৃষ্টি তাক করে বলে, যাকে চিরতরে নিজের করে নিয়েছে তার থেকে দূরে কি করে থাকে? বলে হাসিল গমগমে পদচারণে চলে যায় সেখান থেকে। হাসিলের যাওয়ার পানে তাকে সুলতানা খান হতবিহ্বল হয়ে চেয়ে রয়। হাসিলের বলা কথা নিজ মনে আউড়িয়ে বলেছেন, নিজের করে নিয়েছে মানে কি বোঝাতে চাইলো হাসিল? কেটে গেছে অনেকটা বেলা। অপরাহের পর হতেই সুলতানা ভিলায় সোহনার বিয়ে উপলক্ষে আগমন ঘটতে থাকে নিকটাত্মীয়দের। সিনেমায় রাফিন সোহনা তো বেজায় খুশি তাদেরকে দেখে। অন্যদিকে জাদু কিছুটা অস্থিরতায় পার করছে নিজ সময়, কারণ মূলত তাদেরকে চিনতে না পারা। ভদ্রতার খাতিরে সকলের সাথে কুশল বিনিময় করলেও নিজ অস্থিরতাকে দমিয়ে রাখতে সক্ষম হচ্ছে না সে। তাই বারংবার নিজেকে আড়ালে রাখার প্রচেষ্টা চালিয়ে যায় জাদুয়া। তখনই আত্মীয়দের মধ্যে উপস্থিত এক মধ্যবয়স্ক নারী সুলতানা খানের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, চাচি, ও কি মেহেরের মেয়ে জাদুয়া? মধ্যবয়স্ক নারীটির প্রশ্নে সুলতানা খান মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানাতে নারীটির সাথে জাদুয়াকে একদম নিকটে নিয়ে থুতনিতে হাত দিয়ে স্পর্শ করে বলে ওঠেন, মাশাল্লাহ, একদম পুতুলের মতো দেখতে, ঠিক যেন মেহেরের প্রতিচ্ছবি। কিরে মা, এইভাবে নিজেকে আড়াল কেন করছিলি? আমি তোর মায়ের চাচাতো বোন রাহেলা, সম্পর্কে তোর খালামণি হই। তুই আমাকে খালামণি বলে ডাকিস। জানিস তোর মা আর আমি কতটা কাছের ছিলাম? তোর মা তো সবসময় বলতো, বিয়ের পর যদি ওর মেয়ে হয় তাহলে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরও গভীর করবে। কথাটি বলে কিছুক্ষণ চুপ থেকে রাহিলা বেগম ফের আফসোসের স্বরে বলেন, মেয়ে তো হলো, কিন্তু সেই মানুষটাই আর রইল না। রাহেলা বেগমের কথায় সকলের মন কুঠুরিতে জমা হয় একরাশ বিষাদের ছায়া। জাদু আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। সকলের এহেন মনোভাব দেখে রাহিলা বেগম বুঝতে পারলেন ভুল সময়ে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছেন। যখন তিনি নিজের হয়ে সাফে গাইতে যাবেন তখনই সুলতানা খান বলেন, আমি জানি তুই কি বলতে চাস। এই ব্যাপারে আর কিছু বলতে হবে না তোর। তোর সাথে আমার কিছু কথা বলার আছে। তুই চল আমার সাথে আমার রুমে। রাহেলা বেগমও কোনো কথা না বাড়ি চলে যান সুলতানা খানের কক্ষের উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতেই সুলতানা খান প্রশ্ন করেন, তোর ছেলে কবে আসবে এখানে? কালই চলে আসবে, মেহেদি ফাংশনের দিন। ভালো। আচ্ছা, তোর কাছে জাদুকে কেমন লেগেছে? সুলতানা খানের কথার মর্মার্থ বুঝতে না পেরে রাহেলা বেগম বলেন, আমার কাছে তো জাদুকে ভীষণ ভালো লেগেছে। কি মিষ্টি একটা মুখ, মায়াতে পরিপূর্ণ। রাহেলা বেগমের প্রতি উত্তরে সুলতানা খান একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলেন, রাহেলা, আমি চাই জাদুকে তুই তোর ছেলে সাজিদের বউ কর। তুই তো জানিস তোর ছেলেকে আমার খুব পছন্দ, তাই জাদুয়ার জীবনসঙ্গী হিসেবে ওকে আমার আদর্শবান মনে হয়েছে। সুলতানা খানের প্রস্তাবে রাহেলা বেগমও খুশি হয়ে যান। মূলত তিনিও জাদুয়াকে দেখে নিজ পুত্রের
বধূ হিসাবে বাছাই করেছেন। কিন্তু রাহেলা বেগম কিছু একটা ভেবে সুলতানা খানকে উদ্দেশ্য করে বলেন, চাচি, আমিও চাই জাদুয়াকে নিজ পুত্রের বধূ রূপে, কিন্তু ও তো এখন অনেক ছোট। রাহেলা বেগমের প্রশ্নের প্রত্যুত্তরে সুলতানা খান বললেন, সেটা আমিও জানি। বিয়ে আমি এক্ষুনি দেওয়ার কথা বলছি না। আমি চাই কাল তোর পুরো পরিবার এসে জাদুকে আংটি পরিয়ে সাজিদের বাগদত্তা হিসেবে স্বীকৃতি দে। বিয়ে না হয় জাদুর 18তম জন্মদিনের পরই হবে। জাদুয়া কি রাজি হবে? নিশ্চয় হবে। আমি জানি আমার নাতনি আমাকে নিরাশ করবে না। সুলতানা খানের কথার প্রতি উত্তরে রাহেলা বেগম শাহজাহানি বলেন, ঠিক আছে, তাহলে আমিও আমার পরিবারের সকলকে জানিয়ে দিচ্ছি। অন্যদিকে জাদু নিজ হৃদ গহীনে বিষণ্ণতার রেখা চাপিয়ে মনমরা হয়ে অম্বরের পানে চেয়ে আছে নিজ বেলকুনিতে। রাহেলা বেগমের কথা তরুণ হঠাৎই আজর মা নামক প্রাণীটিকেই যে খুব বেশি দেখতে ইচ্ছে করছে তার। একবার এই হাত দুটি দিয়ে ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছার সৃষ্টি হচ্ছে তার মনে। মা শব্দটি কত ছোট, তাই না? কিন্তু ওর বিশালতা সম্পর্কে ধারণা ঠিক কজনই বার রাখতে পারে। ধরণীতে আল্লাহ তাআলার প্রদত্ত সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে মা। মা যার না থাকে সেই বোঝে মা হারানোর যন্ত্রণা। মাকে তো জাদু সেই কবেই হারিয়েছে, এখন আর ওই তীব্র যন্ত্রণাটুকু তার অনুভূত হয় না। এটা হয়তো পরম করুণাময় রবের প্রদত্ত কোনো নিয়ামত। না হলে কি করে আমরা তাকেও ভুলে থাকি, যাকে ছাড়া কোনো একসময় নিজ অস্তিত্ব টিকে থাকা দায় মনে হতো। আমরা কষ্ট ভুলে যাই, যন্ত্রণা ভুলে যাই, ভালোবাসার মানুষকে ছাড়া থাকাও শিখে যাই। শুধু ভুলতে পারি না পছন্দের মানুষের সাথে কাটানো স্মৃতিটুকু। এই স্মৃতিটুকু মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু তাতে কোনো ব্যথা অনুভূত হয় না, শুধু আফসোসে হাহাকার। ঠিক তেমনই মায়ের কথা বলে জাদু আজ ভীষণ খারাপ লাগছে মা নামক বিশালতার ঘিরে থাকা মানবীটির জন্য। নিজ অস্থিরতায় কাটানো মুহূর্তে জাদুর কক্ষে আগমন ঘটে সুলতানা খানের। সুলতানা খানকে দেখে জাদু নিজ মনের খারাপ লাগাটুকু ধামাচাপা দিয়ে মুখে হাসি রেখা ফুটিয়ে প্রশ্ন করে, নানুমণি, তুমি এখানে কিছু বলবে? জাদুর করা প্রশ্নে সুলতানা খান বড় একটি নিঃশ্বাস ত্যাগ করে বললেন, জাদুয়া, আমি যদি তোর ভালোর জন্য কিছু করতে চাই তাতে কি তুই রাগ করবি? সুলতানা খানের এহেন প্রশ্নে জাদু তৎক্ষণাৎ কাছে গিয়ে তার হাত দুটো নিজ হাতের অন্তরালে নিয়ে বলে, অবশ্যই না। আমি জানি আমার নানুমণি কখনোই আমার জন্য খারাপ কিছু চাইবে না, তাই রাগ করার প্রশ্নই আসে না। জাদুর করা প্রতি উত্তরে সুলতানা খান নিশ্চিন্ত হয়ে বলেন, জাদুয়া, আমি কাল তোর রাহেলা খালামণির ছেলের সাথে আপাতত তোর আংটি বদল করে রাখতে চাচ্ছি। তোর 18 বছর পূর্ণ হতেই বিয়েটাও সেরে ফেলব। সুলতানা খানের কথায় জাদুয়া হতবিহ্বল হয়ে তার হাত ছেড়ে দূরে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে,